বিশেষ ঘোষণা, এখন থেকে হরেক রকম গল্প 2.0-তে থাকছে গল্প শোনো টাকা যেত কন্টেস্ট। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এখন থেকে গল্প শুনলে টাকা জিততে পারবেন আপনারা। আমাদের প্রতিটি গল্পের মধ্যে থাকবে 3টি প্রশ্ন, আর সেই প্রশ্নের প্রথম 10 জন সঠিক উত্তরদাতাকে আমরা দেব নগদ টাকা উপহার। হ্যাঁ, নগদ টাকা উপহার। তবে বাকিরা নিরাশ হবেন না, বাকি সঠিক উত্তরদাতাদের মধ্যে আমরা বেছে নেব যে কোনো 3 জনকে, যারাও পাবেন নগদ টাকা উপহার। প্রথম 10 জন বিজেতা এবং আমাদের বাছাই করা 3 জন শ্রোতাকে আমরা তাদেরই কমেন্টের রিপ্লাইয়ে জানিয়ে দেব। তাহলে পুরো গল্পটি শুনে তাড়াতাড়ি 3টে প্রশ্নের জবাব দিয়ে ফেলুন। আর হ্যাঁ, কমেন্টে সঠিক উত্তর লেখা যাবে না, কিন্তু আপনাদের সঠিক উত্তর দেখে বাকিরাও সেই উত্তরটি কপি করতে পারে। আমরা আবারও বলছি, কমেন্টে সঠিক উত্তর লেখা যাবে না। আমাদের গল্পের শেষে কিভাবে উত্তর দিতে হবে আর টাকা জিততে হবে সব পদ্ধতি বলা আছে। তাহলে আর দেরি করবেন না, সঠিক উত্তর দিয়ে নগদ টাকা জিতে ফেলুন। নমস্কার, আমি অনিরুদ্ধ, আর আমার সঙ্গে রয়েছে চিঞ্জিত। কুয়োরতলায় থাকে প্রথম পর্বে আপনারা শুনেছেন সইফুল ও আনোয়ার, 2 বন্ধু মাদ্রাসার নিষিদ্ধ কুয়োর ঢাকনা সরিয়ে ডেকে আনে মহাবিপদ। বড় হুজুরের কথা অনুযায়ী কুয়োর তলায় থাকা জিন জেগে ওঠে আর বশ করে আনোয়ারকে। অনেক দোয়া দুরুদ পড়ে কোনো রকমে জিনের হাত থেকে বাঁচিয়ে আনোয়ারকে বাড়ি পাঠানো হয় ঠিকই, কিন্তু পথে যেন কোনো কালো ছায়াও পিছু পিছু চলতে থাকে আনোয়ারের। ওই জিন কি তবে সত্যি আনোয়ারের পিছু ছেড়েছে? শুনুন আকাশ গুহর কলমে কুয়োর তলায় থাকে 2য় ও শেষ পর্ব। ফিরোজপুর গ্রামের কবরস্থানটার একেবারে গা ঘেঁষে আনোয়ারদের বাড়িটা। ওদের বাড়িটাই হচ্ছে এই গ্রামের শেষ বাড়ি। তারপর শুরু হয় বাঁশ বাগানে ঢাকা কবরস্থানটা। বাড়ির পেছন দিকটা কবরস্থানের সাথে যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। কলতলা পেরোলেই শুরু হয় ঘন বাঁশঝাড়, অনুচ্চ একটা ভাঙা পাঁচিলের সীমানা। এমনিতেই গ্রামের মধ্যে অন্য সকল বাড়ির থেকে বেশ কিছুটা তফাতেই ওদের বাড়ি, কারণ তার পাশেই কবরস্থান। এসব জায়গার আশেপাশে নেহাত ঠেকায় না পড়লে কেউ বাড়ি করতে চায় না। এখান থেকে ঝাঁ চকচকে আলোয় ভরা বড় শহর খুব বেশি দূরে না হলেও ফিরোজপুর গ্রামটা কিন্তু অজপাড়া গাঁই বলা চলে। গ্রামে মোটামুটি বিদ্যুতের আলো থাকলেও বেশিরভাগ সময় রাস্তাঘাটগুলো অন্ধকারেই ঢাকা থাকে সন্ধে নামলে। পোস্ট আছে কিন্তু আলো নেই। গরম বলো, শীত বলো আর বর্ষাই বলো, রাত 8টার পরে মোটামুটি সব চুপ। আনোয়ার যেদিন বাড়ি ফিরে এলো তার পর দিন আকাশ কালো করে নামল বৃষ্টি, সেই সঙ্গে ঝোড়ো উথাল পাথাল হাওয়া। সূর্যের মুখ দেখা গেল না দিনের বেলায়। সন্ধে রাত অবধি চলল সেই তাণ্ডব। মাদ্রাসা থেকে আসার পর শরীরটাও যদিও ভালো নেই, তবু আজকাল রাতে ঘুম আসতে চায় না আনোয়ারে। তাছাড়াও শরীর ক্লান্ত থাকার দরুন দিনের বেলা অনেকটাই সময় ঘুমিয়ে কাটিয়েছে সে। রাতে আর ঘুম আসছে না। আনোয়ারদের বাড়িতে মাত্র 2টো ঘর। বাইরের দিকের ঘরটায় সে নিজে থাকে, এখন কিছুটা বড় হয়েছে বলে। ভেতরের দিকের ঘরে থাকে আব্বু আর আম্মি। বাইরের দাওয়ার একপাশে রান্নাঘর, শৌচালয় বাইরে। ওর ঘরটা বাড়ির পেছনের দিকে কলতলার কাছে। বিছানায় গা দিয়ে অনেকক্ষণ এপাশ ওপাশ করার পর জল তেষ্টা পেল আনোয়ারের। ঢকঢক করে বেশ খানিকটা জল খেয়ে বিছানায় শুতেই মনে হলো বাইরে থেকে একবার ঘুরে আসা দরকার। প্রস্রাব পেয়েছে, কিন্তু এখন এই ঝড় বৃষ্টির মধ্যে একা একা বাইরে শৌচালয়ে যেতে হবে, এটা ভেবেই মুখ শুকিয়ে গেল। তবে প্রকৃতির ডাক বড় বালাই। তলপেট ফেটে যাচ্ছে। দোনামোনা করতে করতে শেষমেশ ঘরের কোনো একটা জরাজীর্ণ ছাতা মাথায় দিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো আনোয়ার। দরজা খুলে কয়েক পা এগোলে শৌচালয়। কলতলার ওপাশে নিঝুম অন্ধকারে থ
থম মেরে দাঁড়িয়ে রয়েছে বাঁশবাগানটা। সকাল থেকে এত বৃষ্টি হয়েছে যে চারিদিকটা কেমন কুয়াশার মতন অস্পষ্ট হয়ে রয়েছে। ওই কুয়াশা ঘেরা বাঁশ ঝাড়গুলো দেখে বুকের ভেতরটা কেমন ছমছম করে উঠল। কদিন আগে ওর সঙ্গে যা হয়েছে, তারপরে সামান্য ছোটোখাটো ঘটনাতেই চমকে চমকে ওঠে সে। সেই ডান পিঠে ভাব কোথায় যেন উড়ে গিয়েছে। কিন্তু শৌচালয় ওকে যেতেই হবে, ওভাবে দাঁড়িয়ে থাকলে কিচ্ছু হবে না। তাড়াতাড়ি সেদিকে পা বাড়ায় আনোয়ার। কাজ সেরেই ঘরে দৌড় মারবে। প্রস্রাব সেরে বেরিয়ে কোনো দিকে না তাকিয়ে ছাতাটা খুলে ঘরে চলে আসতে যাবে, ঠিক সেই মুহূর্তে পেছন থেকে কার ডাকে চমকে ওঠে আনোয়ার। কে যেন অস্পষ্ট গলায় ডেকে ওঠে, দোস্ত। পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে পড়ল আনোয়ার। কিন্তু ওর কান অতিমাত্রায় সজাগ হয়ে উঠল। কে ডাকছে? সে ভালো করে কান পেতে শোনার চেষ্টা করল। আবার স্পষ্ট শুনতে পায় সে, দোস্ত শোন। আনোয়ারের মনটা কেমন যেন কু ডেকে ওঠে। কে ডাকছে এত রাতে? ওর ভীত সন্ত্রস্ত মন চাইছে তাকে ঘরের দিকে নিয়ে যেতে, কিন্তু কোন একটা অদৃশ্য শক্তি যেন তাকে বাধ্য করছে সেই ডাকের দিকে যেতে। ধীরে ধীরে পেছন ঘুরে তাকায় আনোয়ার। পেছনে তাকিয়ে সে চমকে ওঠে। বৃষ্টির মধ্যে খানিকটা দূরে দাঁড়িয়ে রয়েছে এক অবয়ব। ওরই উচ্চতার, দেখে ওরই বয়সী মনে হয়। বৃষ্টিতে ভালো করে মুখটা দেখতে পাচ্ছে না। আনোয়ার কাঁপা গলায় প্রশ্ন করে, কে 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 কে? আমি দোস্ত, আমি। চিনতে পারছিস না তুই আমাকে? বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকা মূর্তির ঠোঁট নড়ে ওঠে। অন্ধকারে ভালো করে দেখতে না পারলেও গলাটা স্পষ্ট চিনতে পারল আনোয়ার। প্রথমে বিস্ময়ে, তারপরে আনন্দে আত্মহারা হয়ে গেল সে। সাইফুল এখানে এত রাতে কিভাবে? ভয় ডর কেটে গেল। দৌড়ে এগিয়ে গেল সে বন্ধুর কাছে। হ্যাঁ, সাইফুলই তো। কিন্তু বৃষ্টির মধ্যে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ভিজছে কেন? এত রাতে এত দূরে সে এলো কোথা থেকে? তার গ্রাম তো অনেক অনেক দূরে। অবাক হয়ে আনোয়ার প্রশ্ন করল, কি রে, তুই এখানে এত রাতে? কি ব্যাপার? তোর সঙ্গে দেখা করতে এসেছি দোস্ত। যাবি আমার সাথে এক জায়গায়? আনোয়ার বুঝতে পারে না এত রাতে এই ছোট্ট ছেলেটার পক্ষে এত দূর থেকে এখানে আসা সম্ভব নয়। তারপর আনোয়ার এটাও লক্ষ্য করে না যে বৃষ্টিতে দাঁড়িয়ে সাইফুল ভিজছে ঠিকই, কিন্তু ওর সারা শরীরের কোথাও এক ফোঁটা জলবিন্দুও নেই। আনোয়ার যেন দেখেও দেখে না সাইফুলের হাসিটা কেমন অস্বাভাবিক। সে হেসে হেসে তার বন্ধুর সাথে কথা বলে না। কিছু একটা খারাপ, খুব খারাপ পরিবর্তন ঘটছে চারপাশে। তবু কি এক পাগলামো পেয়ে বসেছে তাকে। উৎফুল্ল হয়ে জিজ্ঞেস করল, যাব? কোথায় যাবি রে? ওর থেকে খানিক দূরে দাঁড়িয়ে থাকা সাইফুলের হাসিটা আরো চওড়া হয়। সে ফিসফিসিয়ে বলে, মাংস খেতে। এই বলে এগিয়ে এসে সাইফুল আনোয়ারের হাত ধরে টান দেয় মৃদু। আনোয়ার এমনিতেই একটা ঘোরের মধ্যে ছিল। সাইফুল স্পর্শ করার সঙ্গে সঙ্গে যেন সম্মোহিত হয়ে গেল। সে জিজ্ঞেস করল না এত রাতে কোথায় সে মাংস খেতে যাচ্ছে, কিসের মাংস। সে শুধু এগিয়ে চলল সাইফুলের পিছন পিছন। ছাতাটা পড়ে রইল উঠোনে। বৃষ্টিতে ভিজতে ভিজতেই তার সঙ্গে চলল আনোয়ার।
সাইফুল কলতলা পেরিয়ে অনুচ্চ পাঁচিলটা এক লাফে পার হয়ে ঢুকে গেল কবরস্থানের মধ্যে। তার পিছু পিছু আনোয়ারও ঢুকে পড়ল সেখানে। কিছু দূর গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল দুজন। সামনে বাঁশের ঝাড় অনেকটা পাতলা হয়ে এসেছে, সেখানে সারি দিয়ে কয়েকটা কবরের ফলক। এতক্ষণ অন্ধকারে থেকে অন্ধকারটা চোখ সয়ে গেছে তার। হঠাৎ করে আনোয়ার দেখল তার সামনে সাইফুল নেই। মাত্র 1 সেকেন্ড আগে সে ওর চোখের সামনে ছিল। যে ওর চোখের সামনে ছিল সে কোথায় গেল? বৃষ্টিতে ভালো করে কিছু দেখা যায় না। চোখ কচলে একটু ভালো করে তাকাতেই সে দেখল তার সামনে মাত্র কিছু 2 হাত দূরেই জমাট অন্ধকারের সাথে মিশে কে যেন বসে রয়েছে উবু হয়ে, এবং তার সামনেই একটা কবর, এবং তার সামনের কবরটা সদ্য খোঁড়া। প্রায় সঙ্গে সঙ্গেই একটা অদ্ভুত শব্দ শুনতে পেল আনোয়ার। কটর মটর করে কিছু চিবিয়ে খাওয়ার শব্দ। সে বুঝতে পারছে এটা কিসের শব্দ। হাড় মাংস চিবানোর শব্দ। সামনে বসা ছায়ামূর্তিটা আর কেউ নয়, বরং ওর বন্ধু সাইফুল। এবং সে খুলে রাখা কবরের ভেতর হাত ঢুকিয়ে দিয়ে কিছু একটা তুলে আনছে, তারপর সেটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এরকম শব্দ করে। কবরের ভেতর থেকে এক মরা ছাড়া আর কিচ্ছু বের করে এনে খেতে পারে? আনোয়ারের মাথা ঘুরে গেল, কেমন যেন আচ্ছন্ন হয়ে গেল সেই দৃশ্য দেখে। সাইফুল মরার মাংস চিবোতে চিবোতে তাকে বলল, আয় দোস্ত, আয় মাংস খাবি, আয়। আনোয়ার দেখতে পেল সাইফুলের একজোড়া জ্বলন্ত চোখ। যেন জাহান্নামের আগুন জ্বলছে। ঠোঁট নেই তার, এক পাটি সাদা ছকছকে ধারালো দাঁত শাড়ি দিয়ে বসানো। এই অন্ধকারে ও স্পষ্ট দেখতে পাচ্ছে দাঁতের ফাঁকে ফাঁকে লাল রক্ত এবং মাংস লেগে ঝুলছে। আনোয়ার জানে এটা সাইফুল নয়, কিন্তু সে দৌড়ে পালালো না, ভয় পেল না, বরং তারও কি এক অমোঘ টানে ইচ্ছে করল তার সাথে বসে সেই মাংসে ভাগ বসাতে। মাদ্রাসা থেকে ছেলেটাকে নিয়ে এসেছে 4 দিন হয়ে গেল। মাদ্রাসার বড় হুজুর যা সব বর্ণনা দিয়েছিলেন, তারপরে মনে মনে ঠিক করে নিয়েছিলেন সেলিম মিয়া যে তার ছেলেকে ওই মাদ্রাসায় আর পাঠাবেন না, অন্য কোথাও ভর্তি করে দেবেন। আল্লাহ পাকের অসীম কৃপা, সেই জিনের আছর হওয়ার পরেও তার সবেধর নীলমণি ছেলেটি বেঁচে আছে এখনো। এমন আগে জানলে কখনোই তিনি ভর্তি করতেন না ওই মাদ্রাসায়। এমনটা কেউ কখনো শুনেছে না দেখেছে যে মাদ্রাসার ভেতরে জিন পুষে রাখা হয়? বড় হুজুর কেমন মানুষ কে জানে, কিন্তু ওখান থেকে নিয়ে আসার পরেও শান্তি নেই সেলিম মিয়া। ছেলেটাকে নিয়ে কি সমস্যাতেই না পড়েছে সে। সব ঠিকই চলছিল, আনোয়ার সেরেও উঠে গিয়েছিল অনেকটা। কোথা থেকে কি হলো কে জানে। এই 3 দিন আগে সেলিম সকালবেলায় উঠে এক আশ্চর্য দৃশ্য দেখল উঠোনে কাদা জলের মধ্যে কালো ছাতা উল্টে পড়ে আছে একটা। কি মনে হতে আনোয়ারের ঘরে উঁকি দিয়ে দেখল সে নেই। তন্ন তন্ন করে 2টো ঘর খুঁজল, কোথাও নেই। এটুকু বাড়ির মধ্যে কোথায় বা লুকোবে আনোয়ার? বাইরে বেরিয়ে সেলিমের চোখ পড়ল কাদার উপর একজোড়া পায়ের ছাপ। সোজা চলে গেছে কলতলা পেরিয়ে, পাঁচিল পেরিয়ে।
কবরস্থানের দিকে। বুকটা ছ্যাঁত করে উঠেছিল সেলিমের। দৌড়ে গিয়েছিল সেই কবরস্থানের ভিতর। বেশি দূর যেতে হয়নি, খানিক দূরে গিয়ে এমন একটা দৃশ্য দেখেছিল যা সে কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেনি। দেখেছিল আনোয়ার একটা কবরের সামনে আধশোয়া হয়ে পড়ে রয়েছে জল কাদার মধ্যে, আর সেই কবরটা খোলা। সেখান থেকে বেরিয়ে রয়েছে সেই কবরের শায়িত মৃত ব্যক্তির একটা ঠ্যাং, এবং সেটা খুব বাজেভাবে ছিঁড়ে রাখা। কেউ যেন একটানে আলগা করে নিয়েছে হাঁটুর নিচ থেকে। বৃষ্টিতে সব রক্ত ধুয়ে গিয়েছিল বলে, না হলে সেলিম দেখত ওর ছেলের মুখে লেগে রয়েছে রক্তের দাগ। ব্যাপারটা কিছুই বুঝে উঠতে পারেনি সেদিন সেলিম। কোনো রকমে ধরাধরি করে ঘরে নিয়ে চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফিরে এসেছিল তার। প্রথমে সেলিমের মাথায় কিছুই ঢোকেনি যে ছেলেটা হঠাৎ করে বিছানা থেকে ওইখানে কি করে চলে গেল। পরে ব্যাপারটা মাথায় খেলতেই সে যথেষ্ট ভয় পেয়ে গিয়েছিল। তবে কি ছেলেটার কোনো ব্যামো হলো? ঘুমের মধ্যে চলাফেরা করার ব্যামো? অজ্ঞান অবস্থায় কবরটার সামনে পড়েছিল আনোয়ার। তবে জ্ঞান ফেরার পর থেকেই ছেলেটার ব্যবহারের মধ্যে আশ্চর্য রকমের পরিবর্তন দেখতে পাচ্ছে সেলিম দুদিন ধরে। এই ওকে নিয়ে যত জ্বালা, ঠিক মতন কিছু খেতে চায় না, স্নান করতে চায় না, ঘর ছেড়ে বেরোয় না, সারাদিন ঘরের দরজা বন্ধ করেই পড়ে থাকে। সেলিম কিংবা ওর আম্মি এসে অনেক ডাকাডাকি করলেও যদি বা দরজা খোলে, সে চোখ, সে মুখ উস্কো খুস্কো অবস্থা দেখে যে কেউ ভয় পেতে বাধ্য। হাসি খুশি সুস্থ স্বাভাবিক ছেলেটার কি হলো? সবচেয়ে বড় সমস্যা, কিছুতেই খাবার মুখে তুলতে চাইছে না। ডাকলে তো খেতে আসেই না। ওর আম্মিও যদি ওকে ঘরে খাবার দিয়ে আসে, তাহলেও সে খাবার নিজের মনে পড়ে থাকে। এ ব্যাপারটা অবশ্য সেলিম জানতে পারত না, যদি না সেদিন জোর করে ছেলের ঘরে ঢুকে পড়ত। ঘরে ঢুকে নাকে হাত দিতে হয়েছিল তার। চোখ কপালে উঠে গিয়েছিল সেলিমের। প্রায় ৩-৪ দিন আগে পচা খাবারের গন্ধে ঘর ভরে উঠেছে। তারপর বহুদিন ধরে জানলা দরজা না খোলার জন্য ভ্যাপসা গন্ধ উপরি পাওনা। খাটের ওপর আধশোয়া হয়ে বসে থাকা ছেলেটাকে দেখে হাঁটকে উঠেছিল সেলিম। কদিন ধরে খাবার খায়নি ছেলেটা। চোখের তলায় কালি পড়ে শুকিয়ে কি অবস্থা হয়েছে তার। সেদিন অনেক করে ছেলেটার সাথে কথা বলতে চেয়েছিল, পারেনি। অদ্ভুত একটা দৃষ্টিতে রক্তিম চোখে আপ্পুর দিকে তাকিয়ে বসেছিল আনোয়ার। একটা কথাও বলেনি, কেবল মুখটা দেখে মনে হয়েছিল আর ২-৩টে কথা বললেই সে হয়তো নিজের আব্বুকেই তীরে আক্রমণ করবে। বেগতিক দেখে বেরিয়ে এসেছিল সেলিম। কাজে গিয়ে মন বসেনি তার। জানের টুকরো ছেলেটার এইরকম অবস্থা কি করে হলো তা কিছুতেই হিসেবে মেলাতে পারছে না সেলিম মিয়া। এ তো গেল প্রথম ধাক্কা। কিছু না খেয়ে ছেলেটার শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়তে লাগলো। সারাদিন গরুর গাড়িতে টুকটাক ভাড়া খাটে সেলিম। একদিন সকালবেলায় ভাত খেয়ে কাজে বেরোবে, কলতলায় হাত মুখ ধুচ্ছে। হাঁপাতে হাঁপাতে বাইরে বেরিয়ে এলো জাহানারা বিবি। হ্যাঁ গো, শুনছো? ছেলেটা এইটুকুই কোন রকমে হাঁপিয়ে বলতে পারলো। কি ছেলেটা? কি হয়েছে আবার? একটা অজানা আশঙ্কা বুকে নিয়ে মগ বালতি ফেলে আনোয়ারের ঘরের দিকে দৌড়ে এলো সেলিম। এসে দেখে দরজার সামনে বসে বমি করে ভাসিয়ে দিয়েছে ছেলেটা। রক্ত বমি। সেলিম বিস্ফারিত চোখে দেখল
একবার একবার করে খুব কষ্ট করে ওক তুলছে এবং তার সাথে সাথে বেরিয়ে আসছে খানিকটা করে রক্ত। খানিক বাদে বমির সাথে যেগুলো বেরিয়ে এলো সেগুলো দেখে মাথা ঘুরে গেল ওদের স্বামী স্ত্রীর। মানুষের চুল, নখ, তলা তলা মাংসপিণ্ড আনোয়ারের পেটের ভেতর থেকে বেরিয়ে উঠোনের কাঁচা মাটিতে পড়ছে। জাহানারা বিবি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেলেন। দুজনকে একসাথে সামলাতে চোখে অন্ধকার দেখল সেলিম মিয়া। শিশুদের মতন মাথায় হাত দিয়ে কাঁদতে বসে পড়ল সেলিম। ইয়া আল্লাহ, এসব কি? আমি এখন কি করব? কি করব? রাস্তা দেখাও তুমি আল্লাহ, আমি এখন কি করব? চেঁচামেচি কান্নাকাটি শুনে পাশের বাড়ি থেকে ছুটে এলেন হামিদুল হাকিম। উঠোনে এসে গোটা ব্যাপারটা দেখে তাজ্জব বনে গেলেন তিনিও। বৃদ্ধ আজ 50 বছর ধরে হাকিমি করছেন, তিনি বিলক্ষণ চেনেন মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। অবাক হয়ে দেখলেন আনোয়ার ছেলেটি বমির সঙ্গে মানুষের মাংস, নখ, চুল এসব বেরিয়ে আসছে। এর মানে একটাই হয়, এই ছেলেটি মানুষের মাংস খেয়েছে। সেলিমকে তিনি বললেন, শিগগির যাও, ঘর থেকে 1 ঘটি জল লইয়া আসো, বিবির চোখে মুখে দাও, আগে দাঁতে দাঁত লেগে যাবে। সেলিম তার কথা মতো তাই করল। জাহানারা বিবি জ্ঞান ফিরে পেয়ে চিৎকার করে কাঁদতে আরম্ভ করলেন। এদিকে আনোয়ার ততক্ষণে বমি করা থামিয়ে উঠোনে লুটিয়ে পড়েছে। হামিদুল হাকিম গভীর চিন্তার সঙ্গে রোগীর পর্যবেক্ষণ করলেন অনেকক্ষণ ধরে। তিনি অনেক কিছু দাওয়াই দিলেন বটে, কিন্তু অবস্থার কোনো উন্নতি হলো না সেদিনের মতো। আরো 2 বার বমি হলো। এইভাবে বমি করতে থাকলে তো মরেই যাবে ছেলেটা। বিকেলের দিকে আবার আনোয়ারের পরিস্থিতি দেখতে হামিদুল হাকিম এলেন ওদের বাড়িতে। আনোয়ার তখন ওর ঘরে শুয়ে নিদ্রা যাচ্ছে। ছেলেটার মুখ চোখ শুকিয়ে কেমন যেন হয়ে গিয়েছে। হামিদুল মিয়া সেলিমকে ডেকে বাইরে নিয়ে এলেন, বললেন, সকালে পোলার বমির সাথে কি বেরিয়েছে তা দেখছো মিয়া? দেখেছি মিয়া, কিন্তু এটা কি করে হতে পারে বলুন তো? আমার ছেলে তো কোনোদিন এমন ছিল না। এইসব কেউ করে বলুন? সি 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 সি, নাউজুবিল্লাহ। একখান কথাই বলবো, পোলাকে এখন কদিন চোখে চোখে রাখো। আমি কিছু দাওয়াই দিয়েছি, শরীরটা ঠিক হয়ে যাবে, কিন্তু আমার মনে হচ্ছে অন্য ব্যাপার। কি ব্যাপার হাকিম সাহেব, আপনার কি মনে হয়? সেলিম ছলো ছলো চোখে তাকিয়ে তার দিকে। এখন নিশ্চিত করে কিছু বলা সম্ভব না। ছেলেকে সুখে সুখে রাখো, অস্বাভাবিক কিছু দেখলে আমাকে খবর দেবে। এই বলে হামিদুল হাকিম চলে যান তার বাড়িতে। সেলিম একটা বিড়ি ধরিয়ে দাওয়ায় বসে চিন্তিত মনে টানতে থাকে। পাশে নিঃশব্দে এসে বসে জাহানারা বিবি। চোখ মুছে গলার স্বর নামিয়ে বলে, ছেলেটার সাথে কিছু একটা হয়েছে জানো তো, এমন কিছু একটা যা আমরা দুজন বুঝতে পারছি না। ও বাড়ি আসার পর থেকে কদিন ধরেই রাতে আমার ঠিক মতো ঘুম হয় না পোলাটার চিন্তায়। দেখছি তো
কেমন একটা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে না, বেরোয় না কোথাও, অনেক রাত অবধি জায়গা থাকে। তুমি খেটে খুটে আইসা ঘুমিয়ে পড়ো, তুমি কিছুই তাই টের পাও নে। জানো, রোজ রাতে আনোয়ারের ঘরে দরজা খোলার আওয়াজ পাচ্ছিলাম এই কদিন ধরেই। গত পরশু রাতে সাহস কইরা উঠা এসে বারান্দায় দাঁড়াইতেই একটা আশ্চর্য ব্যাপার খেয়াল করলাম। জানো, দেখলাম ওর ঘরের দরজা খোলা। উঠোনে দাঁড়িয়ে একা একা কি যেন বকে চলতেছে। ডাকতে গিয়েও ডাকলাম নে, আর একটু এগিয়ে গিয়ে কথাগুলো শোনার চেষ্টা করলাম, শুনতে পারলাম নে। কিন্তু দেখে মনে হলো কারোর সাথে কথা কইতেছে। তারপর আস্তে আস্তে এগিয়ে চলল কলতলার দিকে। বিশ্বাস করো, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম গো। আমি ওকে পিছু ডাকতে চাইছিলাম, কিন্তু পারি নাই। চুপ করে আইসা দরজায় খিল দিয়া শুয়ে পড়ছিলাম। চুপ কইরা কান খাড়া কইরা শুনতেছিলাম যে ও কখন ফিরে আসে। প্রায় আধ ঘন্টা পর আবারও দরজায় আওয়াজ হলো। বুঝলাম ও ফিরে আইছে। কালে রাতেও বাইরে গেছিল পোলাটা। আমি আবার শুনেছি। তুমি এর একটা ব্যবস্থা করো। আমার কিন্তু কিছু ঠিক লাগতেছে নে। তুমি একটা ব্যবস্থা করো একটা ব্যবস্থা করো। হতভম্ব সেলিম অবাক হয়ে স্ত্রীর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে, তুমি এগুলো আমারে আগে বলনি কেন বিবি? ভাইবাছিলাম তুমি এসব বিশ্বাস করবা না, তাই তোমায় কিছু কই নাই। কিন্তু আজকে যা হলো, ছেলেটার সাথে কিছু খারাপ হয়েছে গো, কিছু খারাপ হয়েছে। কি জানি কি লুকোচ্ছে আমাদের থেকে। খানিকক্ষণ চুপ করে থেকে সেলিম বিড়িতে শেষ টান মেরে ফেলে দিয়ে বলে, তোমাকে একটা কথা বলা হয়নি বিবি, ভয় পাবে শুনলে তাই বলিনি। মাদ্রাসায় ওরে নাকি জিনে ধরছিল, বড় হুজুর বলেছেন। সে কি গো, তুমি আমাকে বলনি কেন? এই জন্যই এমনটা হচ্ছে। কিন্তু হুজুর সাহেব তো ছেলেকে রুকিয়া করে সে জিনকে নামাই দিছেন, তবে এরকম হবে কেন বলো তো? আচ্ছা, তুমি কাল ঠিক দেখেছিলে রাতে যে ও কবরস্থানের দিকে যাচ্ছে? আল্লাহর কসম, কেন সেদিন তো তুমি ওখান থেকে ওকে তুইলা আনলে। তোমার বিশ্বাস হয় না? আচ্ছা ঠিক আছে, তোমার বিশ্বাস না হইলে তুমি রাতে জায়গা থাকো, নিজের চোখে সবকিছু দেখবা। রাত তখন প্রায় 12:30। আজ জাহানারা বিবি একটু ঘুমিয়েছে, জেগে রয়েছে সেলিম। মাথার কাছে জানালাটা খোলা, কলতলাটা স্পষ্ট দেখা যায়। বিবির কথা যদি সত্যি হয়, এখান থেকেই ছেলেকে নজর রাখতে পারবে সে। একটা বিড়ি ধরানোর চেষ্টা করছিল সেলিম। দেশলাইয়ের ফস শব্দটা নেভার সঙ্গে সঙ্গেই ওপাশে খট করে ছিটকিনি খোলার শব্দ হলো। আনোয়ারের ঘরের দিক থেকেই এলো আওয়াজটা। কান খাড়া হয়ে উঠল সেলিমের। তাহলে ওর বিবি ভুল কিছু বলেনি। বেড়িটা ঘন ঘন টান দিতে দিতে রুদ্ধশ্বাসে জানালা দিয়ে তাকিয়ে রইল বাইরের দিকে। আজ আকাশে খানিকটা চাঁদের আলো আছে। কিছুক্ষণের মধ্যেই একটা ছায়া মূর্তিকে বাইরের আধো অন্ধকার এবং কুয়াশার মধ্যে নড়তে চড়তে দেখা গেল। এ তো আনোয়ার। কেমন যেন এলোমেলো পায়ে হাঁটছে ছেলেটা। উঠোনের মাঝখানে দাঁড়িয়ে পড়ল, তারপর হাত পা নেড়ে অদৃশ্য কাউকে কি যেন একটা বলছে, আবার মাঝে মাঝে হাসছে। হচ্ছেটা কি এসব? এবার সে এগিয়ে যাচ্ছে কুয়োতলাটার দিকে। সেলিম খুব সাবধানে দরজার ছিটকিনি খুলে বাইরে বেরিয়ে এলো।
অন্ধকারে গা ঢাকা দিয়ে দাঁড়ালো বারান্দায়। হাতে করে বড় টর্চটা আনতেও ভুলেনি সে। আজের শেষ দেখে ছাড়বে। আনোয়ার টলতে টলতে এগিয়ে যায় গোতলার দিকে। ছোট অনুচ্চ পাঁচিলটাও টপকে ঢুকে পড়ল সে কবরস্থানের মধ্যে। শিউরে উঠে সেলিম ও সাহস থেকে। এত রাতে ও কবরস্থানে কি উদ্দেশ্যে যাচ্ছে সে? অন্ধকারে মিলিয়ে গেল আনোয়ারের অবয়বটা। আরও কিছুক্ষণ অপেক্ষা করে সেলিম। বুকের মধ্যে হাঁপুর উঠছে নামছে। মন বলছে আজ কিছু একটা অপ্রীতিকর পরিস্থিতির মুখে সে পড়তে চলেছে। বেশ কিছুক্ষণ পর সেলিম দৌড়ে বাইরে বেরিয়ে আসে, কলতলার কাছে এসে দাঁড়ায়। তারপর পাঁচিল টপকে সেও ঢুকে পড়ে কবরস্থানের মধ্যে। কোথাও দেখতে না পায় ছেলেকে। খানিক দূরে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ে সেলিম। বাঁশ বাগানটা সেখানে অনেকটা পাতলা হয়ে এসেছে। সেখানে কেউ যেন একটু বসে রয়েছে না? আনোয়ার কি? একটা অশুভ আশঙ্কায় বুক কেঁপে ওঠে সেলিমের। এবার টর্চটা জ্বালিয়ে আলো ফেলে সামনের দিকে, আর সঙ্গে সঙ্গে আতঙ্কে বিস্ময়ে তার চোয়ালটা ঝুলে পড়ে। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসবে তার। সে খোয়াব দেখছে না তো? আল্লাহ, এই দৃশ্য দেখার জন্য বেঁচেছিল সে। সামনে হাত পাঁচেক দূরত্বে একটা কবর সদ্য খুঁড়ে রাখা হয়েছে। কবরের পাশে বসে রয়েছে আনোয়ার উবু হয়ে। তার হাত দুটো কবরের মধ্যে শুয়ে থাকা মৃত মানুষটার একটা প্রায় পচে গলে যাওয়া পা মুচড়ে ছেড়ে আনতে ব্যস্ত। টর্চের আলোটা মুখে পড়ায় আব্বার দিকে তাকিয়েছে আনোয়ার। ওর চোখ দুটো দেখে মনে হচ্ছে এই চোখ কিছুতেই আনোয়ারের হতে পারে না। দুটো মণিহীন সাদা চোখে টর্চের আলো পড়ে জল জল করছে। ঠোঁটের ফাঁকে ঝুলছে একটা মাংসের টুকরো, মানুষের মাংস। আর সহ্য করতে পারে না সেলিম। হর হর করে বমি করে ফেলল সে। টর্চটা পড়েই গেল মাটিতে। তবুও আলোটা সোজা গিয়ে পড়েছে আনোয়ারের সেই বিভৎস মুখেরই দিকে। তারপর কি করে যে সেলিম মাটি থেকে উঠে ছেলেকে ওখান থেকে তুলে নিয়ে ঘরে এলো সেসব আর মনে নেই। জাহানারা বিবিকে ডাকলো চিৎকার করে। বিবি ছেলেকে নোংরা রক্তমাখা গা হাত পা ধুয়ে স্নান করিয়ে বিছানায় শুইয়ে দিল তাকে। পাশে বসে আঁচল চাপা দিয়ে কাঁদতে লাগলো মুখে। বাইরে পাথরের মতন বসে আছে সেলিম। বিবি বেরিয়ে আসতে সে শুধু একটা কথাই বলে, বাইরে থেকে তালা দিয়ে দাও, শুধু দিনের বেলা ছাড়া খুলবে না। সেই রাতে আর দুটো চোখের পাতা এক করতে পারেনি আনোয়ারের আব্বা আম্মি। ওদের সব অনুভূতি হারিয়ে গেছে। এখনো নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সারা রাত ভেবে পেল না কি করবে। সকাল হতেই হামিদুল হাকিমের দরজায় গিয়ে হামলে পড়ল সেলিম। তিনি সবটা শুনলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি আগেই জানতাম পোলার উপর জিনের আসর হয়েছে, আর কিছুই না। তাই এসব নাপাক কাজকর্ম করছে। সেলিম মাথায় হাত দিয়ে বসে পড়ে। তাহলে আমি এখন কি করব হাকিম সাহেব? হামিদুল হাকিম তাকে ধরে ওঠান। তারপর স্নেহ পরবশ কণ্ঠে বলেন, দেখো সেলিম, হাকিমি বিদ্যায় জিন সারানোর কোনো উপায় নাই। এসব এখন আমার হাতের বাইরে।
কিন্তু চিন্তা কইরো না, আল্লাহ মাইন্সের সব রাস্তা বন্ধ কইরে দেন না কখনোই। একখান উপায় আছে, তুমি এখান থেকে সোজা মানিকপুর চইলা যাও। ওইখানে এক বিখ্যাত পীর বাবার দরগা আছে। আমি নামটা মনে করতে পারছি না, কিন্তু মানিকপুরে বাস স্ট্যান্ডের থেকে খানিকটা এগোলেই বাঁ হাইতে পড়বে। সেখানে অনেক সত্যিকারের ক্ষমতা সম্পন্ন পীর সাধুরা আছেন। তারা এইসব কাজে সিদ্ধ হস্ত। দেরি কইরো না বাবা, আজকে রওনা হয়ে যাও এখনই, অনেকখান রাস্তা। হামিদুল হাকিমকে কি বলে ধন্যবাদ জানাবে বুঝে পেল না সেলিম। তখনই কোনো মতে দুটো খেয়ে দিয়ে বেরিয়ে গেল সাইকেল নিয়ে। একমাত্র ছেলের চিন্তায় সারাটা রাস্তা অন্যমনস্কভাবে সাইকেল চালিয়েছে সে। একবার তো একটা ট্রাক এসে প্রায় পিষেই দিচ্ছিল। ও পথে আগে কোনোদিন যায়নি সে, রাস্তাঘাট তেমন চেনা নয়। জিজ্ঞেস করে করে মানিকপুর যখন পৌঁছলো তখন প্রায় সন্ধ্যা, একটু বেশি দেরি হয়ে গেল। সে দরগাও খুঁজে পেল, কিন্তু সেলিম অবাক হয়ে দেখল চারিদিক জনমানবহীন। হামিদুল হাকিম যে বলেছিল খুব বিখ্যাত দরগা, সব সময় লোকজনের ভিড় লেগে থাকে। সাইকেল থেকে নেমে দরগার আশেপাশে একটু ঘুরে দেখল সেলিম। কোথায় কোনো লোকজনেরই দেখা পাওয়া যাচ্ছে না। পীর সাধু তো দূরস্থান। কে রে বেটা তুই? পিছন থেকে একটা গরুগম্ভীর অথচ স্নেহপরবশ কণ্ঠস্বর শুনে পেছনে তাকায় সেলিম। আবার প্রশ্ন আসে, এখানে কার খোঁজে এসেছিস বাবা? দরগার বাইরে দাঁড়িয়ে রয়েছেন কেউ একজন। অন্ধকারে তাকে ভালো করে দেখা যাচ্ছে না। বাইরে বেরিয়ে আসে সেলিম। একজন কালো আলখাল্লা পরা বৃদ্ধ মানুষ, কাঁধে একটা ঝোলা। দেখে কোনো ফকির বলেই মনে হয়। অন্ধকারেও তার অসম্ভব উজ্জ্বল চোখ দুটি যেন নিঃশব্দে কথা বলছে। হাত জোর করে বলে, এই দরগায় নাকি অনেক পীর সাধু থাকেন। তারা কোথায় বাবা? আমার তাদের খুব দরকার। কোনো মুসিবতে পড়েছিস তাই না? আমায় বল দেখি, কোন রকম মদত করতে পারি কিনা। লোকটির এই কথায় কেমন যেন ভরসার আলো দেখতে পেল সেলিম। সরল মনে নিজের সমস্যার কথা লোকটিকে সংক্ষেপে জানায় সে। বৃদ্ধ মানুষটি সব শুনে চোখ বড় করে বলেন, আল্লাহ, তুই যা বলছিস তা যদি সত্যি হয় তবে আমার এখনই একবার তোর বাড়িতে যাওয়া দরকার। নিয়ে যাবি আমায়? কৃতজ্ঞতায় চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ে সেলিমের। বাবা, আপনি সত্যি যাবেন? আপনি কে বাবা? বেশ যাব। এখানকার লোকে আমায় বাদের পীর বলেছেন। এ কাছেই থাকি, ফকির মানুষ, আমার কোনো পিছু টান নেই। আমি এখনই যাব তোর বাড়ি। দেরি করা ঠিক হবে না, তোর বেটার খুব বিপদ। তুই আমায় বিশ্বাস করে তোর তকলিফের কথা বলেছিস, আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব। সেলিম পা জড়িয়ে ধরতে যাচ্ছিল বৃদ্ধ ফকিরের, কিন্তু তিনি ধরে ফেললেন। আমাকে নেই রে বেটা, খোদাকে শুকরান দে। আমি শুধু ওনার বান্দা। চল চল, দেরি করিস না। বৃদ্ধকে সাইকেলের পেছনে বসিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে সেলিম। তার বুকের বোঝাটা যেন অনেকটাই নেমে গেছে এখন। বাড়ির চত্বরে পা দিতেই নাক চাপা দিলেন পীর বাবা।
বললেন, যা ভেবেছিলাম ঠিক তাই। এবারের বাতাসে কেমন পচা পচা গন্ধ। জিন থাকলেই যেখানে এমন গন্ধ হয়। যা, আমি বাইরে উঠানে বসছি, তোর ছেলেকে নিয়ে আয়। আর হ্যাঁ, এক ঘাটি জল এনে দে আমায়। পীর বাবাকে উঠোনে থাকা একটা খাটিয়ার ওপরে বসতে দিয়ে ঘরে চলে গেল সেলিম। কিছুক্ষণ পরে জাহানারা বিবি এক ঘটি জল নিয়ে বাইরে বেরিয়ে এলো এবং সেটা রাখল পীরের পায়ের কাছে। তিনি ইতিমধ্যে ঝোলা থেকে বের করেছেন কিছু জিনিসপত্র। আনোয়ারের ঘরের তালা খুলে দেখা গেল খাটের কোণে চুপচাপ বসে বিড়বিড় করে কি যেন বকছে সে। ডাকাডাকি করায় এলো না। শেষমেশ সেলিম টানতে টানতে তাকে বাইরে নিয়ে এসে ফেলল উঠোনে। না খেয়ে খেয়ে শুকিয়ে কঙ্কালসার চেহারা হয়েছে ছেলেটার। গায়ে বহুদিনের না কাঁচা জামা প্যান্ট, মাথার চুলগুলো উস্কো খুস্কো, দেখেই ভয় লাগে। পীর বাবা শান্তভাবে আনোয়ারকে একবার দেখে নিয়ে জাহানারা বিবির উদ্দেশ্যে বললেন, বেটি, তুই ঘরে যা, এখানে থাকিস না। কোনো রকম কোনো আওয়াজ পেলে বাইরে বেরোবি না, দরজা দিয়ে থাক। যা যা যা। জাহানারা বিবি কাঁদতে কাঁদতে চলে গেল। সেলিম শুধু দাঁড়িয়ে রইল এক কোণে। পীর বাবা উঠে এবার আনোয়ারের কাছে এলেন। তার থুতনি ধরে মুখটা ওপরের দিকে তুলে বললেন, দেখি বেটা, আমার সাথে সাথে বলতো দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম। আনোয়ার কিছু একটা বলতে গেল, কিন্তু তার গলা দিয়ে যে শব্দটা বের হলো সেটা তার নয়। একটা অদ্ভুত ঘষা গলায় যেটা বলল সেটা পীর বাবা বা সেলিম কেউই বুঝতে পারল না। এবার সেই রকমই অদ্ভুত স্বরে হাসতে লাগলো আনোয়ার। সেই হাসি শুনে মনে হচ্ছিল জাহান্নামের কোনো অতল গহ্বর থেকে সব পিশাচেরা হাসছে সম্মিলিত স্বরে। আনোয়ারের কপালটা শক্ত করে চেপে ধরলেন পীর বাবা। কড়া চোখে তাকালেন তার দিকে এবং নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। সেলিমের কেন যেন মনে হলো পীর বাবা তার চোখের দিকে তাকিয়ে সব কিছু পড়ে নিচ্ছেন কি এক অদ্ভুত ক্ষমতায়। বেশ খানিকক্ষণ পরে ছেলেটাকে ছেড়ে দিলেন তিনি। ছেড়ে উঠে দাঁড়ালেন পীর বাবা। সেলিমের দিকে তাকিয়ে বললেন, তোর বেটার পেছনে এক নাসরবান্দা জিন পড়েছে। এই কিছুদিন আগেও ওর জিনের আসর হয়েছিল বললি না তখন? সেই জিনই ওকে আবার ধরেছে। তোর বেটা দুষ্টুমি করে সেই জিনকে উত্ত্যক্ত করেছে, তাই সে প্রতিশোধ নিয়েছে। জিনের প্রতিশোধ বড় ভয়ঙ্কর বেটা। দেখ সামান্য ভুলের ফল কিভাবে ভোগ করতে হচ্ছে বাচ্চাটাকে। সেই জিন ওর কোনো এক বন্ধুর রূপ ধরে ওকে ভুলিয়ে ভালিয়ে কবরস্থানে নিয়ে গিয়ে এসব না পাক কাজ করাচ্ছিল। সুযোগ বুঝে ওর শরীরের ওপরই ভর করছে। তোর ছেলেকে আর কিছুদিন এভাবে ফেলে রাখলে আর বাঁচানো যেত না বেটা। তুই খুব ঠিক সময় আমার কাছে এসেছিস, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কথাগুলো শুনে দুপা ঠক ঠক করে কাঁপতে লাগলো সেলিমে। ভেতর ভেতরে মরমে মরে যেতে লাগলো সে। তার জন্যই এগুলো হয়েছে। সে নিজেই আবাসিক মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছিল ছেলেকে, বাড়িতে রাখতে চায়নি। একটু দুষ্টুমি করতো বলে, কথা শুনতো না বলে, ছি, বাপ হিসেবে সে অপদার্থ। পীর সাহেব আবার বললেন, তুই কিছু চিন্তা করিস না বেটা, ও ভালো হয়ে যাবে। আগে একটা কাজ কর, তোর বাড়িতে ঢোকার সময় যে মুরগির খোঁয়ার দেখলাম সেখান থেকে একটা দুরন্ত দেখে কালো মোরগ নিয়ে আয়, জবাই করে আনবি। যা 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 যা। সেলিম এসব শুনে কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে পীরের হুকুম তামিল করে চলে গেল।
মিনিটখানেকের মধ্যেই হাতে একটা ছটফট করতে থাকা সদ্য গলা কাটা মোরগ নিয়ে ফিরে এলো। ইতিমধ্যে পীর বাবা খাটিয়ার ওপরে ঝোলা থেকে বের করে রাখা জিনিসগুলোর মধ্যে এক একটি মালা হাতে নিয়েছেন। এবার তিনি এসে বসলেন আনোয়ারের ঠিক সামনেটায়। ছেলেটা পাগলের মতন মাথা ঝাঁকাচ্ছে, অস্বাভাবিক দৃষ্টিতে এদিক ওদিক তাকাচ্ছে। পীর বাবা এবার তার ডান হাতটা আনোয়ারের মাথার ওপরে রাখলেন এবং বাঁ হাতে মালাটা নিয়ে সজোরে চেপে ধরলেন তার কপালে। তারপর বিড় করে আওড়াতে লাগলেন কোরআনের সূরা। আনোয়ারের গলা থেকে সেই অস্বাভাবিক ঘড়ঘড়ে গলায় একটা আর্তনাদ বেরিয়ে এলো। হাত পায়ের ছটফটানি শুরু হলো। পীর বাবা বৃদ্ধ হলেও যথেষ্ট বলিষ্ঠ। তাঁর ঘেরাটো পেরিয়ে কিছুতেই আনোয়ার বেরোতে পারছে না। সেলিম দেখল আনোয়ারের চোখ দুটো এবার উল্টে যাচ্ছে। মণিহীন সাদা চোখের কোণ থেকে সারা চোখে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে রক্ত। টকটকে লাল রক্তিম চোখ নিয়ে কি বিভৎস দৃষ্টিতে তাকিয়ে রয়েছে পীর বাবার দিকে, যেন পারলে তাকে এখনই ছিঁড়ে টুকরো টুকরো করে খায়। পীর বাবা মালাটা আরো শক্ত করে চেপে ধরলেন তার কপালে। ডান হাতটা দিয়ে মাথাটা ধরে ক্রমশ নিচে মাটির দিকে নামিয়ে দিচ্ছেন তিনি। কোরআনের সূরাটা এখন তার উদাত্ত গলায় স্পষ্ট শোনা যাচ্ছে। আনোয়ারের মুখ দিয়ে যেন কিছু একটা বেরিয়ে আসতে চাইছে। পীর বাবা তার মাথাটা প্রায় মাটির কাছে মিশিয়ে দিয়েছেন। এই অবস্থায় হর হর করে বমি করে ফেলল ছেলে। আবার সেই রক্ত বমি, কিন্তু এবার বমির সাথে কালো কালো কিসব যেন বেরিয়ে এলো। একটা ভয়ঙ্কর ঝাঁকুনি দিয়ে ওঠে ওর শরীরটা এবং তার সঙ্গে সঙ্গে মুখ দিয়ে বেরিয়ে এলো একটা কালো ছায়ার মতো ঘন পিণ্ডের মতো বস্তু। সেলিমের গা শিউরে উঠল সেটা দেখে। সেই কালো কুচকুচে ধোঁয়ার মতন জিনিসটা মাটিতে পড়ে নড়ছে। কয়েক মুহূর্তের ব্যবধান, হঠাৎই সেটা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল চোখের সামনেই। ততক্ষণে আনোয়ার শরীর ছেড়ে দিয়েছে। পীর বাবা তাকে শুইয়ে দিলেন। তারপর সেলিমকে উদ্দেশ্য করে বলে উঠলেন, দে এবার মুরগাটা ছুঁড়ে দে। সেলিম হাতে ধরা মোরগটা ছুঁড়ে দিল সামনের অন্ধকারের দিকে এবং সঙ্গে সঙ্গেই আশ্চর্য হয়ে শুনল একটা কটর মটর করে কিছু চিবিয়ে খাওয়ার শব্দ হচ্ছে। পীর বাবা বলে উঠলেন, জিনের আসল রূপ খালি চোখে দেখা যায় না, দাঁড়া তোকে সবুত দেখাচ্ছি। এই বলে পীর বাবা আবার ঝোলায় হাত ঢুকিয়ে কিছু একটা চূর্ণের মতন বের করে বিড়বিড় করে মন্ত্র বলে সামনের অন্ধকারের দিকে ছুঁড়ে মারলেন। সঙ্গে সঙ্গে অন্ধকার যেন দুভাগে ভাগ হয়ে গিয়ে সেখানে একটা অবয়ব দৃশ্যমান হলো। সেলিম একটু আগে যেখানে জমাট বাঁধা কালো অন্ধকার দেখেছিল, সেখানে সে যা দেখল জীবনে কোনো দিন ভুলবে না। এত বিভৎস, এত নারকীয় এবং পৈশাচিক কোনো কিছু যে এই দুনিয়াতে থাকতে পারে তা তার বিশ্বাস হচ্ছিল না। সামনে উবু হয়ে বসে ওই মোরগটাকে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে একটা বিকট দর্শন শীর্ণকায় অবয়ব। পচা গলা, মৃতদেহের মতন ফ্যাকাশে তার গায়ের চামড়া, হাত পাহা শরীরের তুলনায় দ্বিগুণ বড়। দীর্ঘ বাঁকানো নখগুলি দিয়ে পরম তৃপ্তিতে বুভুক্ষের মতন রক্ত মাংস মুখে তুলে নিচ্ছে। জ্বলন্ত অঙ্গারের মতন একজোড়া চোখে ঝরে পড়ছে ক্রোধ, হিংসা এবং লোভ। হাঙরের মতন তীক্ষ্ণ দাঁতের সারি রক্ত লেগে আরো বিভৎস হয়ে উঠেছে। সেলিম আতঙ্কে এতটাই জড়বৎ স্থির হয়ে গিয়েছিল যে পীর বাবার হুঙ্কারে তার হুঁশ ফিরল। আমাকে জলের ঘটিটা দিয়ে দে বেটা, শিগগির।
প্রায় কাঁপতে কাঁপতে জলের ঘটিটা পীর বাবাকে দিতেই তিনি জলশুদ্ধ ঘটিটা মন্ত্রপুত করে ছুঁড়ে মারলেন ওই পিশাচটার দিকে। সঙ্গে সঙ্গে তার শরীর যেন জ্বলে গেল। একটা আকাশ ফাটানো নারকীয় হাড় হিম করা চিৎকারে শীতের রাতের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। তার শরীরটা গলে গলে পড়ছে যেন। সেলিম আর দেখতে পারল না, চোখ বন্ধ করে ফেলল। আস্তে আস্তে থেমে গেল সেই আর্তনাদ। সেলিম চোখ খুলে দেখল সামনে আগের মতোই জমাট বাঁধা কুয়াশা এবং অন্ধকার ছাড়া আর কিচ্ছু নেই। মানসিক ক্লান্তিতে অবসন্ন সে ধপ করে মাটিতে বসে পড়ল। পীর বাবা তার কাছে এগিয়ে এসে বললেন, ওঠ বেটা ওঠ, আর কোনো ভয় নেই। আল্লাহর দোয়ায় সব মুসিবত কেটে গেছে। যা, তোর বেটাকে নিয়ে ঘরে যা, মাথায় পানি দে, যত্ন আত্মি কর। আর কোনো ভয় নাই, দোয়া দুরুদ পর, সব ঠিক হয়ে যাবে। সেলিম উঠে দাঁড়ালো। ছেলেটা পড়ে রয়েছে মাটিতে। ওকে কাঁধ ধরে তুলল সে। তারপর পীর বাবাকে একটু দাঁড়াতে বলে ঘরে নিয়ে গেল ছেলেকে। ঘরে জাহানারা বিবির জিম্মায় ওকে শুইয়ে রেখে বাইরে এসে অবাক হয়ে গেল সেলিম। হে কি, লোকটা কোথায় গেল? এই তো দাঁড়াতে বলে গেল সে, এর মধ্যে কোথায় গেল? অনেকবার ডাকাডাকি করল সে, না কোনো সাড়া নেই। টর্চটা হাতে নিয়ে বেরিয়ে একটু খোঁজাখুঁজি করল। চাপ বাবা, একটা মানুষ এমন কর্পূরের মতন উবে যাবে নাকি? একদিন পর একটু সকাল সকালই আবার মানিকপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল সেলিম। আনোয়ার এখন ভালো আছে। গতকাল রাতেই অনেকটা ভাত খেয়েছে। সকালে স্নান করানো হয়েছে ওকে, এখন বিশ্রাম নিচ্ছে। কিন্তু ছেলেটা ভালো করে দেওয়ার পর পীর বাবা কোথায় হারিয়ে গেলেন কে জানে। সেই দরগার কাছে গিয়ে যদি পীর বাবার কোনো খোঁজ পায়। কাল এমন হঠাৎ করে লোকটা না বলে বেরিয়ে এলো। দরগার কাছে এসে এবার বেশ জনসমাগম দেখতে পেল সেলিম। অনেকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে পীর বাবাকে দেখতে না পেয়ে স্থানীয় এক ফুলের দোকানে এসে জিজ্ঞেস করল, আচ্ছা ভাইজান, এখানে কি কোনো পীর বাবা থাকে না আশেপাশে? আমার তার সাথে একটু দরকার ছিল। ফুলের দোকানে দু একজন লোক পরস্পরের মুখ চাওয়াচাই করল। একজন বলল, আমি এখানে আজ 10 বছর ধরে ব্যবসা করি। কত পীর এখানে আসে, কেমন দেখতে, কার কথা বলছো? সেলিম বর্ণনা দিল, কিন্তু ভালো করে বুঝতে পারল না তারা। আরও কয়েক দোকান ঘুরে এই একই রকমের কথা শুনল সেলিম। কাল কি যেন একটা নাম বলেছিল পীর বাবা, বেখেয়ালে শোনেইনি ঠিক করে। নামটাও মনে পড়ছে না এখন। কি একটা মনে হতে সেলিম আবার একজনকে প্রশ্ন করে বসল, আচ্ছা ভাইজান, আচ্ছা এই দরগার নাম কি আছে? লোকটা কেমন একটা সন্দিগ্ধ চোখে তাকালো তার দিকে। আপনি কোথায় থাকেন ভাইজান? এই দরগার নাম শোনেননি? আশেপাশে 5 গ্রামের লোক আছে এখানে। এই দরগার নাম বদর পীরের দরগা। এই দরগায় কেউ কারোর মুসিবত নিয়ে এলে বিদেহী বদর পীর বাবা সব ভালো করে দেন। নিজের লকেটটাকে চুম্বন করে আকাশের দিকে তাকায় লোকটা। হ্যাঁ, এই নামটাই তো বলেছিল কালকে পীর বাবা। তার দরগা মানে? এক সেকেন্ড, কি বলছে লোকটা? তার মাজার যদি এই দরগায় থাকে তাহলে তাহলে কালকে সশরীরে তিনি সেলিমের সঙ্গে তার বাড়ি গেলেন কি করে? মৃত মানুষ কিভাবে
এতটা সময় ধরে তার সাথে কথা বললেন, তার ছেলেকে ভালো করে দিলেন। সেলিম শূন্য দৃষ্টিতে চেয়ে থাকে লোকটার দিকে। তার এবার শরীর খারাপ লাগছে। শুনুন আকাশ গুহর কলমে কুয়োর তলায় থাকে দ্বিতীয় ও শেষ পর্ব। শুনছিলেন আকাশ গুহর কলমে কুয়োর তলায় থাকে দ্বিতীয় ও শেষ পর্ব। সূত্রধার আমি অনিরুদ্ধ, কণ্ঠ ও আবহে স্টুডিও রেক্স 60 সেক প্রাইভেট লিমিটেড, সমগ্র পরিচালনায় আমি অনিরুদ্ধ ও চিঞ্জিত, পোস্টার ডিজাইন সৌম্যদীপ। গল্পের সঠিক উত্তর দেওয়ার নিয়মটি এবার বলে দিই। কমেন্টে লিখুন হরেক রকম গল্প, আর সেই কমেন্টের স্ক্রিনশট নিয়ে আমাদের মেসেজ করুন 85 15 81 83 82 এই নাম্বারে। ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে নাম্বারটি, আর ওখানে লিখে দিন প্রশ্নের সঠিক 3টি উত্তর আর জিতে নিন নগদ টাকা। আর সাথে এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করতে ভুলবেন না কিন্তু, কারণ গল্প শোনো টাকা যেত কন্টেস্টের সমস্ত রকমের আপডেটস আপনারা পাবেন ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমেই। তাহলে শুনলেন তো আজকের গল্প। এইবার আমরা হাজির আজকের গল্পের 3টি প্রশ্ন নিয়ে। তবে মনে রাখবেন এই 3টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্ন থাকবে এই পর্ব থেকে, অর্থাৎ দ্বিতীয় পর্ব থেকে, এবং একটি প্রশ্ন থাকবে এই গল্পের প্রথম পর্ব থেকে। প্রশ্নগুলি হলো: 1. আনোয়ারদের গ্রামের নাম কি ছিল? 2. হামিদুল হাকিম কতদিন ধরে হাকিমি করছেন? 3. মাদ্রাসাতে আনোয়ারের আগে কোন ছেলেটি জিনের কবলে পড়ে মারা গিয়েছিল? প্রশ্নগুলির উত্তর দিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, আর জিতে নিন নগদ টাকা পুরস্কার। আর কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না কিন্তু কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে একটা লাইক করতে পারেন, আর আরও ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার পরিচিত মহলে। তাহলে আজকে এইটুকুই থাক। ভালো থাকবেন আর শুনতে থাকবেন হরেক রকম গল্প 2.0।